এলডিসি উত্তরণ 2026 সালে তথ্যে অতিরঞ্জন থাকলেও 3 সূচকে এগিয়ে বাংলাদেশ, বলছেন অর্থনীতিবিদ। নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের। বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, দ্রুত হোটেল ভাড়া না করলে হাজারের বেশি মুসল্লির হজ যাত্রা অনিশ্চিত। ব্যর্থ হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। পদ্মার বুকে ধুধু বালুচর, নদীর প্রবাহ কমে হুমকির মুখে নদী পাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সেচ সংকটে উৎপাদন ঘাটতির শঙ্কা। নাটোরের চলন এবং হালতির বিলে মাছের অভয়াশ্রমে পানির সংকট, উন্মুক্ত জলাশয়গুলোর সংস্কার চান জেলেরা। পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে মৎস্য বিভাগ। এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়া ঠেকাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি উদ্ভাবন নরওয়ের প্রতিষ্ঠানের। ঢেউ এবং কম্পনের পূর্বাভাস নিয়ে রক্ষা করা হবে সাগরের পরিবেশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আগামী বছরের নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিছু তথ্য অতিরঞ্জিত হলেও উত্তরণের 3 সূচকের সীমার ওপরেই আছে বাংলাদেশ, এমনটা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন উত্তরণ না করার কোনো যৌক্তিক কারণ নেই। এদিকে রফতানি খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ, নীতিগত সহায়তার পাশাপাশি প্রয়োজনে নগদ প্রণোদনার মতো সুনির্দিষ্ট উদ্যোগের ওপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাতের প্রতিবেদনে বিস্তারিত। 2026 সালে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আমরা প্রিপারেশন হিসেবে করব। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। আগামী বছরই এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও গেল আগস্টে হাসিনা সরকার পতনের পর এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে দাবি তুলে ধরে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে শর্ত পূরণ হলে কেবল কোনো দেশকে এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি, যেখানে মাথাপিছু আয় থাকতে হবে সর্বনিম্ন $1,306। 2015 সালে এই শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মানব সম্পদ সূচকে থাকতে হয় 66 পয়েন্টের বেশি, বাংলাদেশে রয়েছে 77.5 পয়েন্ট। অর্থনৈতিক ও পরিবেশের ভঙ্গুরতা সূচকে থাকতে হয় 32 পয়েন্টের নিচে, বাংলাদেশে রয়েছে 21.9 পয়েন্ট। 2018 ও 2021 সালে 3 সূচকে উত্তীর্ণ হয় 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করে সিডিপি, কিন্তু করোনার ধাক্কায় তা পিছিয়ে ঠিক করা হয় 2026 সালের 24 নভেম্বর। চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসা বান্ধব পরিবেশ উন্নত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমরা আমাদের তথ্য উপাত্তের কিছু অতিরঞ্জনের কথাও বলি, তাহলেও 3টাতেই বাংলাদেশের আসলে উত্তরণ হয়েছে। স্ট্র্যাটেজিও কিন্তু করা হয়েছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, সেটাকেও আমাদের বাস্তবায়ন করতে হবে। সুবিধাটা তারা পাবেন না, সেটাকে আমরা কম্পেনসেট করতে পারি। এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে সহায়তা দেওয়ার কিন্তু আরও অনেক পদ্ধতি আছে, যে আমাদেরকে সেগুলো এক্সপ্লোর করে তাদের কাছে শিখতে হবে, জানতে হবে। এদিকে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা না থাকায় রফতানি বাজারে সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। WTO রুলসের আন্ডারেই অনেক রকমভাবে সেটাকে কাভার আপ করা যায়, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের সেরকম কোনো পদক্ষেপ দেখছি না। ব্যাংক ঋণ থেকে শুরু করে পলিসি সাপোর্ট থেকে শুরু করে যারা রপ্তানির সাথে সরাসরি জড়িত, তাদের কম্পিটিটিভনেস টিকে রাখার জন্য সেই দিকে আসলে যেতে হবে। সংকট শঙ্কা দূর করতে এসএমই ও ব্যাংক খাত এবং পুঁজি বাজারকে শক্তিশালী করার পাশাপাশি আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ক্রাইটেরিয়া ফুলফিল যে আমরা করছি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব এলডিসি গ্র্যাজুয়েশন এবং এর চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগত। এই যে অন্তর্বর্তী সরকার বলছে 2026 সালেই এলডিসি গ্র্যাজুয়েশন করবেন, কিন্তু আপনারা কিছুদিন আগে বলছিলেন যে আপনারা এখনো প্রস্তুত নয়, তো এখন আপনাদের অবস্থানটা কি? আমরা এখনো বলবো যে আমরা প্রস্তুত না, এবং আমরা ব্যবসা বাণিজ্যের বর্তমানে বিশেষ করে রপ্তানি খাতের যে পরিস্থিতি, তাতে কোনোভাবেই এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি বা পরিবেশ আমাদের নেই।
তবে সরকার যেটা বলছেন যে 3টা সূচকেই বাংলাদেশ কোয়ালিফাই করে, তো সেই সূচকগুলি নিয়ে আসলে এগুলি নিয়ে তো আর আমাদের অত বোঝার সুযোগ নাই কোন সূচকে কিভাবে কোয়ালিফাই করেছে। বাট বাস্তবতা হচ্ছে আমরা যে পরিস্থিতি রয়েছি সেই পরিস্থিতিতে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের নেই। আর এলডিসি গ্রাজুয়েশনে গেলেও এরপরে যে সমস্যাগুলি হবে, এইগুলি সমস্যাগুলি সমাধানের বা রপ্তানি খাতের যে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে, এইগুলিকে মানে উতরে ওঠার জন্য বা এটাকে ওভারকাম করার জন্য কি কি পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, সরকারের নেওয়া দরকার, এগুলো নিয়েও কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা সরকারের সাথে হয়নি। তো সুতরাং আমি মনে করি যে এলডিসি গ্রাজুয়েশনের যেতে হলেও যদি সরকার সিদ্ধান্ত নেয়, তো অবশ্যই আমরা ব্যবসায়ীরা সরকারের সাথে আমাদের ওই অ্যালাইনমেন্টে আমাদেরকে থাকতে হবে। কিন্তু থাকতে হলে তাহলে একটা রোডম্যাপ অবশ্যই আমাদের জন্য থাকা উচিত, যে সরকার কোন রোডম্যাপে কিভাবে আমাদেরকে এলডিসি গ্রাজুয়েশনে নিয়ে যাবে। জি, আপনার কাছে জানতে চাই যে এলডিসি গ্রাজুয়েশনের পর বৈশ্বিক কোন কোন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়বে বলে আপনার মনে হয়? আপনি দেখেন যে বাংলাদেশ কিন্তু রপ্তানি খাত কিন্তু এলডিসি গ্রাজুয়েশনে যদি যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে যেমন আমার ধরেন জিএসপি সুবিধা থাকবে না, অন্যান্য যে সুবিধাগুলি নানাভাবে অনেক কিছু আমাদের তখন কমে যাবে। তো কমে গেলে পরে সেটা আমরা কিভাবে কাটিয়ে উঠবো। কিন্তু আরেকটা জিনিস এখানে, যেটা WTO এর রুলস অনুযায়ী আপনার এলডিসি গ্রাজুয়েশনের পরেও কিন্তু 3 বছর এই ফ্যাসিলিটিগুলি আমাদের পাওয়ার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কি করলো, গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আমাদের নগদ সহায়তা বন্ধ করে দিল। তো এইটাও কিন্তু আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে আপনি যদি দেখেন বিটিএমএ বলছে যে তাদের বিশাল পরিমাণে সুতা স্টক এখানে পড়ে গেছে। এই স্টকটা পড়ে যাওয়ার কারণে ওনারা আবেদন করলেন, কিছু ভুল তথ্য মিথ্যা তথ্য দিয়ে বেনাপোল দিয়ে সুতা বন্ধ করে দেওয়ার একটা আবেদন করলেন। তার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর এই বেনাপোল দিয়ে সুতা আমদানিটা বন্ধ করে দিল, যার ফলে আমাদের যে ছোট এবং মাঝারি আকারের যে শিল্প প্রতিষ্ঠান মানে গার্মেন্টস শিল্পগুলি যারা আছে তারা কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং শর্ট লিড টাইমের যে সুতাগুলি আমরা এই বেনাপোল দিয়ে আমাদের লোকজন আনতে পারতো, 10 টন 20 টন 50 টন সুতা আনতে পারতো, এইটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেল। ফলে শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমরা নিতে পারতাম সেগুলি কিন্তু আমরা নিতে পারবো না। নিতে না পারলে সেখানে রপ্তানিও কিন্তু বাধাগ্রস্ত হবে। তো আপনি যে বলছেন যে এই যে সুতা ব্যবসায়ীদের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, আপনার কি মনে হয়? না, এখন ঘটনা হচ্ছে যে সুতার স্টক জন্ম কেন সেটাকে খতিয়ে না দেখে একটা ভুল তথ্য মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বেনাপোল বন্ধ করে দিল। এইটা আমি মনে করি কোনোভাবেই এটা ভালো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা একতরফা এক পেশে একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে ট্যারিফ কমিশন কিছুদিন আগে এই মর্মে একটা বিটিএমএ কে নিয়ে একটা মিটিং করে সেখানে আমরা যে মেজর স্টেক হোল্ডার আমাদেরকে ডাকাও হয় নাই, আমাদের কোনো বক্তব্য নেওয়া হয় নাই। ওই এক পেশে একজনের কথা শুনেই তারা এই ধরনের একটা সিদ্ধান্তের জন্য সুপারিশ করেছে। এইটা আমি মনে করি ট্যারিফ কমিশন সঠিক করে, এটা অন্যায় করেছে ট্যারিফ কমিশন। জি, আবার এখন দেখা যাচ্ছে আপনাদের যে নানা রকম ব্যবসায়ীদের এখন বর্তমানে চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, তার মধ্যে আবার জ্বালানির দাম বাড়ানো হলো। তো এটা আপনি কিভাবে দেখছেন আর আপনারা কি চান আসলে? জ্বালানির দাম আমরা এক্সিস্টিং যেটা আছে আমাদের 30 টাকা এবং 31.5 টাকা, সেটাই আমরা হিমশিম খাচ্ছি, সেটাই আমরা কিন্তু অ্যাবজর্ব করতে পারছি না। মাস শেষে বিল দিতে আমাদের বহু কষ্ট হয়। তারপরে নতুন করে বর্ধিত রেটে তো দেওয়ার প্রশ্নই আসে না, যদিও আমাদের পুরনো কাস্টমারদের তো আগের জায়গায় রয়েছে। তার মানে নতুন করে আমরা কোনো এক্সপানশনও যাব না, আবার নতুন ইনভেস্টমেন্টও নিরুৎসাহিত করা হয়েছে। যখন একটা এত বড় সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, এবং সেই সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। তো সুতরাং এই সবকিছু মিলেই কিন্তু আমরা দীর্ঘদিন যাবতে আমাদের কিন্তু ইন্টারনাল আরো সমস্যা রয়েছে। ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা চলছে, চরমভাবে অসহযোগিতা চলছে। জনাব হাতেম, আরেকবার সুতার প্রসঙ্গে যাচ্ছি। সুতার প্রসঙ্গে আসলে আপনারা কি চান, কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে হয়? আমরা অবশ্যই এই বেনাপোল দিয়ে বন্ধ করার এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনার জন্য আবেদন করব, কারণ এটা কোনোভাবেই একতরফা সিদ্ধান্ত, কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হয় নাই।
এটা একটা একতরফা সিদ্ধান্ত হয়েছে এবং যে অভিযোগগুলি রয়েছে এই অভিযোগগুলির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে এবং এটা আমরা খণ্ডাবো। আর পাশাপাশি যদি কেউ বিটিএম এর বক্তব্য অনুযায়ী কেউ যদি জনাব হাতেম, দেখা যাচ্ছে এখন কিন্তু প্রাক বাজেট আলোচনা চলছে, তো আগামী বাজেটে আসলে আপনারা কি চান? না, বাজেটে তো আমরা অনেক কিছুই আমরা দিয়েছি, অনেক ব্যাপার সেখানে আছে, বা বিশেষ করে ট্যাক্সেশন পলিসি নিয়ে সেখানে বেশ কিছু বক্তব্য আমাদের দেওয়া হয়েছে, সেগুলি হয়তো কিছু এবার রেকটিফাই হতে পারে ট্যাক্সেশন পলিসি, যেটা আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি সোলার সিস্টেম নিয়ে আমরা কথা বলেছি, সোলার সিস্টেমের উপরে সকল প্রকার এটির উপর ভ্যাট এবং এসডি এগুলি প্রত্যাহার করার জন্য। জনাব হাতেম, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল। এখন যেহেতু দেখা যায় যে ট্রাম্পের ট্যারিফ দিচ্ছে এবং বিশ্ব বাণিজ্য যুদ্ধ চলছে, এই সময় দেখা যাচ্ছে যে আর একটা বছর আছে গ্র্যাজুয়েশন করার, তো এই মুহূর্তে আসলে সরকারের কি কি করণীয়, কি কিভাবে আগানো যেতে পারে এবং ব্যবসায়ীদের কি কি করণীয় আপনি জানাবেন? সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের 37% ট্যারিফ নিয়ে সরকার যে পদক্ষেপটা নিয়েছে সেটা সঠিক পদক্ষেপ নিয়েছে এবং লাইন মতোই সেটা আগাচ্ছে। আমরা খুব আশাবাদী সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে এটা নিয়ে, তাতে একটা ভালো ফল আমরা পেতে পারি বলে আমরা বিশ্বাস করি। আর পাশাপাশি নেগোসিয়েশনটা যদি ভালো করা যায় তাহলে আমরা কিন্তু আরেকটা বাড়তি অ্যাডভান্টেজ আমরা নিতে পারি। ইউএস কটন বা ইউএস এর র মেটেরিয়ালস ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানির বিপরীতে আমরা যদি ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেখানে যদি আমরা প্রেফারেন্সিয়াল একটা ট্রেড এগ্রিমেন্টের আওতায় যদি আমরা এই বেনিফিটটা নিতে পারি, তাহলে কিন্তু সেখানেও কিন্তু আমাদের একটা বড় ধরনের ফ্যাসিলিটি বা সুযোগ আমাদের জন্য তৈরি হবে, বিশেষ করে পোশাক রপ্তানির জন্য। এরপর যদি আরো স্পেসিফিক্যালি বলি, নিটওয়্যার শিল্পের জন্য এটা অনেক বড় সুবিধা আসবে বলে আমরা মনে করি। তো সুতরাং ইউএস এর যে এই ট্যারিফ এবং ট্যারিফ পরবর্তী যে পদক্ষেপ, এটা পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা আশাবাদী এখান থেকে আমরা ভালো কিছু পেতে পারি। আমাদের প্রত্যাশা সেখানে। অসংখ্য ধন্যবাদ জনাব হাতেম। দেখা যাচ্ছে বাংলাদেশ আসলে এই যত ধরনের চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এটাই আমাদের প্রত্যাশা। আবারও ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন এবং এর চ্যালেঞ্জ নিয়ে। এজন্য আমাদের সঙ্গে সরাসরি ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব হাতেম। এবছর হজে যেতে আগ্রহী 1000-এর বেশি নিবন্ধিতদের বাড়ি ভাড়া চুক্তি করতে পারেনি সংশ্লিষ্ট 20 এজেন্সি। সৌদি সরকারের বেঁধে দেওয়ার সময় বাড়ি ভাড়া না করায় তাদের হজ পালনে অনেকটাই অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে স্বল্প সময়ের মধ্যে হোটেল ভাড়া করতে ব্যর্থ হলে দায়ী এজেন্সিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, সে সমস্ত এজেন্সির লাইসেন্স আমরা বাতিল করে দেব। তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় এবছর বেসরকারি ব্যবস্থাপনায় অনেকের হজযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে সচিবালয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মোট 87,100 মুসল্লি সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন ও সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200। ধর্ম মন্ত্রণালয় এবং এজেন্সিগুলোর দেয়া তথ্য অনুসারে 14 এপ্রিলের মধ্যে সবার জন্য বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে সৌদি সরকারের কঠোর নিয়ম থাকলেও শেষ পর্যন্ত 1004 জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট 20টি এজেন্সি। সোমবার রাত থেকেই বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয় বলছে তাদের জন্য এখন শুধু দ্রুত হোটেল ভাড়ার একমাত্র সুযোগ রয়েছে। এজেন্সিগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতেছি যাতে একজন হাজিরও বাড়ি ভাড়া অবশিষ্ট না থাকে। সর্বশেষ মক্কাতে 984 জনের এবং মদিনাতে মাত্র 20 জনের বাকি ছিল। বাড়ি ভাড়ার অপশনটি বন্ধ হয়ে গেল, এখন হোটেল ভাড়া নেওয়ার অপশনটি চালু আছে। বারবার তাগিদ দেওয়ার পরও এজেন্সির এমন গাফিলতি মানতে নারাজ মন্ত্রণালয়। বাড়ি বা হোটেল ভাড়ার জন্য কেউ হজ থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব। আশা করছি সবাই ইনশাল্লাহ যেতে পারবে। তো এটি ছাড়াও আরও অনেক বিষয়ে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ হয় সেই বিষয়গুলো আমরা হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 29 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। এবার হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
পণ্য পরিবহনে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পরও বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে রফতানি বাণিজ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, একটি সময় ছিল যে স্থল বন্দর শুধুমাত্র আমদানি বাণিজ্যের জন্য ব্যবহৃত ছিল, তবে বর্তমানে সময়ের ব্যবধানে সেই প্রেক্ষাপট ভিন্ন। অর্থাৎ বাংলাদেশি পণ্যের গুণগত মান হয় আমদানি বাণিজ্যের সাথে পাল্লা দিয়ে যে রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে বেড়েছে। বন্দরের তথ্য মতে সর্বশেষ গতকাল ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য 460 ট্রাক আমদানি হয়েছে এবং বাংলাদেশি 153 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এছাড়া গতকালকে আপনি জানেন যে গতকালকে যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আছে, তারা হচ্ছে দেশীয় সুতো গার্মেন্ট শিল্পে ব্যবহারের দাবি জানিয়ে ভারত থেকে সুতো আমদানি বন্ধের দাবি জানায় এবং এই বন্ধের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিন্তু ভারত থেকে সুতো আমদানি সড়ক পথে বন্ধ করে এবং এই বন্ধ কারণে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে সুতো আমদানি বন্ধ আছে। তবে অন্যান্য যে পণ্যের আমদানি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হতো এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে 35% যে পণ্য সেই পণ্য কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে যেত এবং 5% যে পণ্য ছিল সে পণ্য কিন্তু ভারতের যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন বহির্বিশ্বের দেশে রপ্তানি হতো। তবে ভারতের অর্থ মন্ত্রণালয় হঠাৎ করে গত 8ই এপ্রিল তারা কিন্তু বাংলাদেশে যে ট্রানজিট সে ট্রানজিট বাতিল করে এবং ট্রানজিট বাতিল করার কারণে বেনাপোল বন্দরে সাময়িকভাবে রপ্তানি বাণিজ্য ব্যাহত হলেও কিন্তু বর্তমানে যে বাণিজ্য সেটি কিন্তু রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে যেহেতু 5% পণ্য বিমানবন্দর ব্যবহার করে রপ্তানি হতো সেহেতু রপ্তানি বাণিজ্য কোনো অসুবিধা হচ্ছে না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্য নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। দর্শক, এবার জানাবো ঢাকা পুঁজিবাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো গত কার্যদিবসে আমরা দেখেছিলাম যে 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছি সেই মন্দাভাবটি এখনও রয়েছে। 3টি সূচকই এখনও নিম্নমুখী প্রবণতায় রয়েছে। দেখা যাচ্ছে যে 3টি সূচকের মধ্যে আমরা যদি ডিএসই এক্স প্রধান সূচক দেখি, ডিএসই এস ইন্ডেক্স এবং DS30 বাছাইকৃত সূচক দেখি, 3টি সূচকে আমরা দেখতে পাচ্ছি যে 11টা পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, তারপরে কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্যে শেষ হয়েছিল। সরিয়া সূচকে কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি এবং DS30-তে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু 3টি সূচকই কিন্তু এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করছে। আর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বমোট 131 কোটি 60 লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে। আর দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 158টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 146টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, 53টি কোম্পানির শেয়ারের দাম, 83টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেন করেছে শীর্ষ 20-এ রয়েছে, তার মধ্যে কার অবস্থান কোথায় এবার আমরা জেনে নেব। প্রথমে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে 29 টাকা 70 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 29 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন 26 টাকা 90 পয়সা বিক্রি হচ্ছিল। এখন পর্যন্ত এই কোম্পানিটি লেনদেন করেছে মোট 6 কোটি 18 লক্ষ টাকার কিছু বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 97 টাকা 90 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 99 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 97 টাকায় বিক্রি হয়েছিল। এবং তৃতীয়তে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট ব্লেন্ডার্স পিএলসি, যার একটি শেয়ার 2600 টাকায় বিক্রি হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপরে রয়েছে বিচ হ্যাচারি পিএলসি। তো এখন দেখা যাচ্ছে গতকালকে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু নিম্নমুখী প্রবণতা ছিল এবং আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের নিম্নমুখী প্রবণতা, এটা কিন্তু খুব বেশি একটা ইতিবাচক সিগন্যাল কিন্তু দিচ্ছে না আমাদের শেয়ার বাজারের উদ্যোক্তাদের। দেখছেন এই সময়ের বাণিজ্য। শুষ্ক মৌসুমের শুরুতে নাটোরের 41টি মাছের অভয়াশ্রমের বেশিরভাগেই দেখা দিয়েছে পানির সংকট। নদীর নাব্য রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় মৎস্য বিভাগ।
নাটোরের চলন বিল ও হালতি বিল সহ উন্মুক্ত জলাশয়ের মাছের উৎস ৪১টি মাছের অভয়াশ্রম। তবে গভীরতা বৃদ্ধি না করায় শুষ্ক মৌসুমের শুরুতেই বেশিরভাগ অভয়াশ্রমের পানি কমে এসেছে। বর্ষা মৌসুমে এই দুই বিলের প্রায় ২০,০০০ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর উন্মুক্ত জলাশয় থেকে ৪০,০০০ মেট্রিক টনের ওপর মাছ উৎপাদন হয়। মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে অভয়াশ্রম সংস্কারের দাবি মৎস্যজীবী ও স্থানীয়দের। আমরা ৩ মাস আমাদের বিলে মাছ মারি, কিন্তু মাছটা আসে হচ্ছে আমাদের আশ্রম থেকে। অভয়াশ্রম পানি শুকায় গেছে। অভয়াশ্রমগুলা সরকার যদি গভীর করে দেয় তাহলে পারে অনেক ভালো হয়। সরকারের কাছে আমাদের একটাই বিনীত আবেদন, যেন এই অভয়াশ্রমগুলা সরকার সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয়। নদীর নাব্য সংকটের কারণে মাছের অভয়াশ্রমগুলোর এই পরিস্থিতি জানায় মৎস্য বিভাগ। এজন্য নদী খননের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচের নীতিমালা প্রণয়নের দাবি মৎস্য কর্মকর্তার। নদীর নাব্যতা বাড়ানো দরকার, আমাদের পানি প্রবাহমান রাখা দরকার, তাহলে আমাদের যে মাছের বংশ বিস্তার এটা অব্যাহত থাকবে। একই সাথে আমাদের অভয়াশ্রমগুলো এগুলো যদি আমরা রেগুলার সংস্কারে রাখতে পারি, সেখানে যদি আপনার আমাদের যে মাছগুলো নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, তাহলে আমাদের যে চলন বিলের যে মাছের উৎপাদনের ধারাবাহিকতা এটা বজায় থাকবে। জেলার ৪২,৪৭৪ হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় ৪০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। রাজধানীর ডেমরার বামুয়েল স্টাফ কোয়ার্টার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহাদি হাসান ধ্রুব। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, রাজধানীতে এবার তৎপর হয়ে উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তারই ধারাবাহিকতা আজকে ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করছে রাজুক, যেখানে আমরা দেখছি যে যেসব নির্মাণাধীন বিল্ডিংগুলো রাজুকের অনুমোদনের ব্যত্যয় ঘটিয়েছে, সেই ব্যত্যয়ের অতিরিক্ত অংশগুলো কিন্তু ভাঙার নির্দেশ দিয়ে দিয়েছে রাজুক। এই মুহূর্তে আমাদের সামনে যে বিল্ডিংটি দেখছেন, সেই বিল্ডিংটির নাম হচ্ছে খনিকালয় বিল্ডিং। যেই খনিকালয় বিল্ডিংয়ের এই দোতলা তিনতলা কিন্তু খনিকের মধ্যেই গুড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শুধু তাই না, এখানে আশেপাশে যে নির্মাণাধীন বিল্ডিংগুলো রাজুকের অনুমোদনের ব্যত্যয় ঘটিয়েছে, সেই ওই বিল্ডিংগুলোকে রাজুক জরিমানা করছে। রাজুক তাদের মিটার জব্দের নির্দেশনা দিচ্ছে, পাশাপাশি ভাঙার নির্দেশনাও দিচ্ছে। এই বিল্ডিংটিতে আমরা দেখেছি যে এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখছেন, যে খনিকালয় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কিন্তু মালিক ছিল না, যার কারণে কিন্তু রাজুক এই বিল্ডিংটির দোতলা এবং তিনতলা ভাঙছে। এরই মধ্যে রাজুকের নির্মাণ শ্রমিকরা কিন্তু এই তালাগুলো ভাঙা শুরু করেছে, কারণ রাজুকের ভাষ্য মতে যে এই বিল্ডিংটি রাজুকের নকশা বহির্ভূতভাবে নকশার অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে তারা অতিরিক্ত অংশ নির্মাণ করেছেন। রাস্তাও ঠিকমতো তারা সড়কের জন্য রাস্তা রাখেননি। পাশাপাশি বিল্ডিং রয়েছে, যে এই বিল্ডিংটিতেও কিন্তু রাজুক আমরা দেখেছি তারা সেই বিল্ডিংয়ের মালিকদের সঙ্গে কথা বলে কিন্তু হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে তাদেরকেও জরিমানার আওতায় আনবেন। এই বিল্ডিংয়ের মালিক এরই মধ্যে এসেছেন এবং এক পর্যায়ে কিন্তু আমরা রাজুকের সঙ্গে তাদের এক পর্যায়ে বাকবিতণ্ডা হতে দেখেছে। তো এই মুহূর্তে এখনও কিন্তু আমরা দেখছি যে রাজুকের যিনি অপারেশন পরিচালনা করছেন, রাজুকের পরিচালক মনির, তার সঙ্গে কিন্তু এই বিল্ডিংয়ের এই খনিকালয় বিল্ডিংয়ের মালিকের এক ধরনের বাকবিতণ্ডা চলছে এবং পাশেই তার বিল্ডিংটি ভাঙা চলছে। সো এইখান থেকে শুরু করে রাজুকের সাথে কথা বলে আমরা জানেছি যে এখানে এই ডেমরা এলাকায় যেসব বিল্ডিংগুলো নির্মাণাধীন বিল্ডিংগুলো রাজুকের অনুমোদন ব্যত্যয় ঘটেছে, সেই বিল্ডিংগুলোকে জরিমানার আওতায় আনবে বলে জানিয়েছে। এই ছিল ডেমরা থেকে আমার কাছে থাকা সবশেষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক, সে খবর জানাতে রাজধানীর ডেমরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহাদি হাসান ধ্রুব। রাজশাহীতে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় পদ্মা পাড়ের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে। এই পরিস্থিতির জন্য ফারাক্কা এবং আন্তর্জাতিক পানির ন্যায্য হিসাব বুঝে নিতে না পারাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। একসময়ের প্রমত্তা পদ্মা এখন দেখে চেনার উপায় নেই। যে নদীতে প্রবাহিত হতো প্রবল স্রোত, সেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তৃত বালুময় চর। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদ্মায় পানি প্রবাহ কমেছে আশঙ্কাজনকভাবে। যৌথ নদী কমিশন থেকে পাওয়া তথ্য মতে এবছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানির পরিমাণ হার্ডিজ ব্রিজ পয়েন্টে যথাক্রমে ৬৩,১১৩ কিউসেক, ৪৮,৫১৮ কিউসেক, ৪৮,৩৫৯ কিউসেক, ৪৩,৯২৬ কিউসেক।
পানির প্রবাহ ঠিকমতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। পানি তো কম, মাছও নদীতে কম, সারাদিন বেড়াইলে এক পা মাছ হয় না। পানিও ছিল, মাছও ছিল, এখন পানিও সেরকম না, মাছও নাই, হারিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পদ্মায় পানির প্রবাহ কমার পেছনে ফারাক্কা ব্যারেজকে দায়ী করেন। আর নদী বিশেষজ্ঞের মতে প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক পানি বন্টনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না। ফারাক্কা ব্যারেজের পর থেকে নদীর প্রবাহগত যে অনেক বড় পরিবর্তন ঘটেছে, একটা ছেদ ঘটেছে, এটা একটা দীর্ঘমেয়াদী একটা ধীরে ধীরে প্রভাব পড়েছে। পানি বিষয়ক যত আইন আছে সেই আইনের কোনো তোয়াক্কা করেন না আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু দেশ। পদ্মায় শুষ্ক মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে এই চুক্তি বলবৎ থাকলেও পানির ন্যায্য হিস্সা বুঝে পায় না বাংলাদেশ। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। দেশের জনপ্রিয় পানীয় ব্র্যান্ড মোজো উদযাপন করেছে তাদের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী। গেল সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। আকিজ হাউজে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই উদযাপন। সেখানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা এবং কনসার্ট, যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। চলতি মাসের শুরু থেকেই বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম। এই ধারা অব্যাহত রয়েছে মাসের মাঝামাঝি সময়েও। সবচেয়ে বেশি বেড়েছে ল্যাকটোজের দাম। গ্লোবাল ডেয়ারি ট্রেড জিডিটির চলতি মাসের দ্বিতীয় নিলামে 2.1% বেড়েছে ননি ছাড়া গুঁড়ো দুধের দাম। 15 এপ্রিলের নিলামে প্রতি মেট্রিক টন এই গুঁড়ো দুধ বিক্রি হয়েছে $6,838। 2.8% দাম বেড়ে ননিযুক্ত গুঁড়ো দুধ প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $4,171। যদিও আগের নিলামে দাম কমেছিল 0.1%। সবচেয়ে বেশি বেড়েছে ল্যাকটোজের দাম। 22% দাম বেড়ে এটি বিক্রি হয়েছে $1,376। এদিকে আগের নিলামে 4% দাম কমলেও এবার মোজারেলার দাম বেড়েছে 5.4%। $4,776 বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন। তবে দাম কমেছে চেডারের। অন্তরা সেন, সময় সংবাদ। সমুদ্রে তেল ছড়িয়ে পড়া ঠেকাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনই এক প্রযুক্তি তৈরি করেছে নরওয়ের একটি প্রতিষ্ঠান, যা দিয়ে ঢেউ পরিমাপ করার পাশাপাশি সমুদ্রের ওপরের স্তরের স্রোত নির্ভুলভাবে মাপা যাবে। সমুদ্রের কোথায় কতটা তেল আছে তা শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি। সেই সঙ্গে সমুদ্রের ওপরের স্তরের স্রোত নির্ভুলভাবে মাপা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। কোন সময়ে সমুদ্রপৃষ্ঠে কম্পন হতে পারে তা জানাতেও সক্ষম এটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এলডিসি উত্তরণ 2026 সালে তথ্যে অতিরঞ্জন থাকলেও 3 সূচকেই এগিয়ে বাংলাদেশ, বলছেন অর্থনীতিবিদ। নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের। বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, দ্রুত হোটেল ভাড়া না করলে হাজারের বেশি মুসল্লির হজ যাত্রা অনিশ্চিত। ব্যর্থ হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। এবং পদ্মার বুকে ধুধু বালুচর, পানির প্রবাহ কমে হুমকির মুখে নদী পাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সেচ সংকটে উৎপাদন ঘাটতির শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।